আপনাদের সাথে আছি আমি মেহের আফরোজ। সৈকতের এক দ্বীপ দেশকে বলা হয় পৃথিবীর স্বর্গ। দেশটিতে আছে আরো অসংখ্য দ্বীপ। ভারত মহাসাগরের এসব দ্বীপ নিয়েই মালদ্বীপ। আজ আমরা যাব মালদ্বীপে। প্রথমে আমরা জেনে নিই কেমন দেশ মালদ্বীপ। দেশটিতে আছে ২৬টি লেগুন ঘেরা প্রবাল দ্বীপ, এগুলিকে বলা হয় অ্যাটল। আর আছে ১১৯২টি ছোট ছোট দ্বীপ, এগুলোর মধ্যে মাত্র ২০০টি দ্বীপে মানুষের বসতি রয়েছে, বাকিগুলো বাসযোগ্য নয়। তবে সব দ্বীপেই আছে ছোট ছোট সৈকত, হৃদয় দোলানো ঢেউ, সৈকতে সাদা বালি, স্বচ্ছ পানি, আর পানির নিচে সমুদ্রের জীবন। সাগরতলের রহস্য দেখতেও আপনাকে বেগ পেতে হবে না ওখানে। ডাইভিংয়ের পোশাক পরে ডুব দিতে পারেন নীল পানিতে। সৈকত ছেড়ে এগিয়ে যান কয়েক মিনিট, দেখবেন সাগরের মাছগুলো আপনাকে দেখে কৌতূহলী হয়ে উঠছে। কোনোটা আপনাকে ঠোকর দিচ্ছে, দেখা পাবেন কালো মাথার বড় বড় হাঙ্গরের। ওরা আপনাকে বিরক্ত করবে না। তবে পাশ দিয়ে যখন এই দানবগুলো সাঁতরাবে, তখন গায়ে কাঁটা দিয়ে উঠতে পারে। ইচ্ছে হলে চড়তে পারেন ওখানকার ঢেউয়ের পিঠে, যাকে বলা হয় সার্ফিং। একটি বোর্ড নিয়ে ঝাঁপ দিতে পারেন নীল জলে। এজন্য আপনাকে যেতে হবে দেশটির উত্তরের অ্যাটলগুলোতে। ওই এলাকায় সার্ফিংয়ের জন্য আলাদা রিসোর্ট রয়েছে। ওখানে আপনি চড়বেন ঢেউয়ের পিঠে, আপনাকে দেখে এগিয়ে আসতে পারে নীল জলের ডলফিন। মালদ্বীপের একটি দ্বীপে রাত নামে বিস্ময় নিয়ে। এই বিস্ময় দ্বীপের নাম ভাদুক। মালদ্বীপের ছোট্ট এক দ্বীপ। জলে ভাসা তারা দেখতেই দ্বীপে ছুটে যান পর্যটকরা। কেন যান পর্যটকরা এই দ্বীপে? আসুন ঘুরে আসি। দ্বীপটি দিনের আলো একরকম, রাতে অন্য। এখানে প্রতিটি রাত নামে নীল আলোর ফিনকি ছড়িয়ে, খইয়ের মতো তারা ফুটিয়ে। তাহলে কি আকাশ থেকে তারা নেমে আসে? না, একদম না। আকাশের তারা আকাশেই থাকে, আর সাগরের তারা সাগরে। সাগরে এত তারা এলো কি করে? জবাবটা একেবারে সহজ না হলেও কঠিন নয়। ধরা যাক জোনাকি পোকার কথা। এই পোকারা দিনের আলোয় ঝোপে লুকিয়ে থাকে, রাত নামলেই মিটিমিটি জ্বলে। জোনাকিরা যেভাবে জ্বলে, ভাদু দ্বীপের তারাগুলো অনেকটা সেভাবেই জ্বলে। কিন্তু ওখানে তারা এলো কেমন করে? রহস্য আর কিছুই নয়। ওই তারাগুলো মূলত ছোট এক প্রকারের উদ্ভিদ। এই উদ্ভিদগুলো আণুবীক্ষণিক, যাকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। বিজ্ঞানের ভাষায় এদের ডাকা হয় বায়োলিমিনেসেন্ট। এসবের ভেতরে আছে লুসিফেরাস নামের রাসায়নিক উপাদান। ওই উপাদান থেকেই ঠিকরে বেরোয় নীল আলো, আর এই আলো থেকেই ভাদু সৈকত জ্বলে ওঠে বিস্ময় খেলায়। ভাদু ছোট দ্বীপ। এখানে স্থানীয় ও প্রবাসী মিলিয়ে ৫৫০ লোকের বাস। যেতে হলে রাজধানী মালে থেকে ১৯৪ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। দ্বীপের দৈর্ঘ্য মাত্র ১.৪ কিলোমিটার, প্রস্থ ০.৪ কিলোমিটার। মালদ্বীপ ভ্রমণ মানেই রিসোর্ট। একটু আরাম করে ঘুরতে চাইলে আপনাকে রিসোর্ট নির্ভর হতেই হবে। এই কারণেই মালদ্বীপকে ডাকা হয় হানিমুনের দেশ। ওখানে দ্বীপে দ্বীপে ব্যয়বহুল রিসোর্ট তৈরি করা আছে, ওগুলোতে থাকা যায়। আবার কিছু রিসোর্টে ডে ট্রিপও দেওয়া যায়। যাওয়ার জন্য আছে স্পিড বোট, সি প্লেন। রিসোর্ট বুক করলে স্পিড বোট বা সি প্লেনগুলো আপনাকে নিতে আসবে। এগুলোর জন্য ভাড়াও গুনতে হয় অনেক। আসুন আবার দেখে আসি মালদ্বীপ। মালদ্বীপের দ্বীপগুলো আগে যেমন ছিল, এখন তেমনটা নেই। জলবায়ু পরিবর্তনের কারণে পাল্টে যাচ্ছে, পাল্টাচ্ছে গোটা পৃথিবী। এখন মালদ্বীপের স্বচ্ছ জলে ভাসতে দেখা যায় প্লাস্টিকের জঞ্জাল, যেগুলো সাগরকে দূষিত করছে, সাগরতলের প্রাণকে হুমকি দিচ্ছে। আসার কথা হলো, বিষয়টি নিয়ে সচেতন হচ্ছেন স্থানীয়রা, কারণ তাদের আয়ের বড় অংশ আসে পর্যটন থেকে। সুতরাং এই ভূস্বর্গকে স্বর্গের মতোই রাখতে হবে। স্থানীয়রা এখন প্লাস্টিক রিসাইকেল করতে শিখে গেছে। ফেলে দেয়া প্লাস্টিক অন্য কাজে লাগানো হয় ওখানে। সাগর থেকে প্লাস্টিক ছেঁকে তোলা হয়,
ব্যবহার করা হয় নতুন কিছুতে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় এই দেশের বাসিন্দাদের তৎপর থাকাটাই স্বাভাবিক, কারণ এটি পৃথিবীর সবচেয়ে নিচু দেশ। সমুদ্র পৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র 2.3 মিটার এবং গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। মালদ্বীপের অর্থনীতির বড় একটা অংশ নির্ভর করে মাছ ধরার উপর, তাই এই দ্বীপপুঞ্জকে বলা হয় জেলেদের দেশ। সেই প্রাচীনকাল থেকেই এখানকার লোকেরা জেলে ছিলেন। জেলেদের জালে বেশি ধরা পড়ে টুনা মাছ। ওখান থেকে টুনা মাছের শুটকি সারা পৃথিবীতে রপ্তানি হয়। মালদ্বীপ বিখ্যাত নারকেল গাছের জন্য। ওখানকার নারকেল ছোবড়ার দড়ির তুলনা হয় না। জাহাজ ভর্তি করে দড়িগুলো নিয়ে যায় বিদেশিরা। স্থানীয়রা জাহাজ ব্যবসার সঙ্গেও জড়িত। দেশটির বড় শিল্প পর্যটন, যা জিডিপির 28%। বৈদেশিক মুদ্রার 60% আসে পর্যটন থেকে। দ্বীপ দেশে চাষের জমির অভাব, তাই দেশটির অর্থনীতিতে কৃষির তেমন ভূমিকা নেই। তাছাড়া যেটুকু জমি আছে সেগুলো করে খেটে খাওয়ার মতো নিজেদের লোক নেই। খাবার আমদানি করেই পেট ভরতে হয় তাদের। আর শিল্পের মধ্যে দেশটিতে রয়েছে গার্মেন্টস, নৌকা বানানো এবং হস্তশিল্প। আসুন জেনে আসি মালদ্বীপের আরও কিছু তথ্য। দেশটিতে জনসংখ্যার সবচেয়ে বড় ঘনত্ব রাজধানী দ্বীপ মালেতে। পানীয় জল এবং আবাদি জমির সীমাবদ্ধতা আছে এখানে। পাশাপাশি জনসংখ্যা বেশি হওয়ায় সমস্যার মুখোমুখি হতে হয় ওখানে। একটি ধারণা রয়েছে রাজধানী মালের নামেই হয়েছে দেশটির নাম। মালদ্বীপ শব্দটি সম্ভবত মালে দ্বীভেহি রাজ্য থেকে উদ্ধৃত। এর অর্থ হল মালে অধিকৃত দ্বীপরাষ্ট্র। কেউ কেউ বলেন সংস্কৃত ভাষায় মালাদ্বীপ থেকে এসেছে মালদ্বীপ। মালাদ্বীপ অর্থ দ্বীপের মালা। অপর একটি মতবাদ হল তামিল ভাষায় মালাতিভু, অর্থাৎ দ্বীপমাল্য হতে মালদ্বীপ নামটি উদ্ভূত। প্রাচীন শ্রীলঙ্কার একটি বইয়ে এই দ্বীপপুঞ্জকে মহিলা দ্বীপ বলা হয়েছে। কিন্তু মহিলা দ্বীপ কেন, এ ব্যাপারে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ধারণা করা হয় 3য় খ্রিস্টাব্দে অর্থাৎ সম্রাট অশোকের সময় কয়েকজন বৌদ্ধ ভিক্ষু গিয়েছিলেন এই মহিলা দ্বীপে। এরপর দক্ষিণ ভারতে দ্রাবিড় ভাষায় কথা বলেন এমন কিছু লোক গিয়ে ওখানে বসতি করেন। পরে সিংহলীরা ওই দ্বীপপুঞ্জে যান। দ্বাদশ শতকে মুসলমানরা আসেন। এরপর থেকে মুসলিম সংস্কৃতিতেই চলছে দেশটি। 1153 থেকে 1953 সাল পর্যন্ত 800 বছরে মোট 92 জন সুলতান দেশটি শাসন করেন। 1507 সালে পর্তুগিজ পর্যটক দম লোরেনকো দে আলামেইদো মালদ্বীপে পৌঁছান। সে সময় পশ্চিম ভারতের গোয়ায় ছিল পর্তুগিজদের বাণিজ্য কুঠি। তখন পর্তুগিজরা জোর করে মালদ্বীপ থেকে কর আদায় করত। 1753 সালে মালদ্বীপের সুলতান থাকফুর ফানি আল আজম পর্তুগিজদের বহিষ্কার করেন। তারপর থেকে শুরু হয় নতুন যুগ। গড়ে ওঠে দেশটির সামরিক বাহিনী, কিন্তু ব্রিটিশদের সঙ্গে পেরে ওঠেননি সুলতান। 1815 সালে ব্রিটিশরা শ্রীলঙ্কাকে আয়ত্তে নেয়, পরে মালদ্বীপকে অধিকার করে। 1953 সালে দেশটিতে সালতানাতের অবসান হয়। মালদ্বীপ হয়ে ওঠে রিপাবলিক। মালদ্বীপের প্রথম রাষ্ট্রপতি ছিলেন আমিন দিদি। তাকে কিছুদিন পরেই উৎখাত করা হয়। আবার ফিরে আসে সালতানাত। নতুন সুলতান হন মোহাম্মদ দিদি। তিনি ব্রিটিশদের সামরিক ঘাঁটি তৈরির অনুমতি দেন। পরে ব্যাপক জনবিক্ষোভ হয়। 1965 সালের 26শে জুলাই মালদ্বীপ ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। এখন মালদ্বীপে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। বর্তমান রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ, তিনি সরকার প্রধান। তিনি ক্যাবিনেটে মন্ত্রীদের নিয়োগ দেন এবং তিনি হচ্ছেন তাদের প্রধান। প্রেসিডেন্ট 5 বছরের জন্য দায়িত্ব পান। দেশটিতে 50 সদস্যের একটি মজলিসে শুরা রয়েছে। এদের মেয়াদও 5 বছর। এই 50 সদস্যের মধ্যে 8 জন প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত হন। মালদ্বীপে প্রথম রাজনৈতিক দল গড়ে ওঠে 2005 সালে। সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গায়ুম দ্য মালদ্বীপিয়ান পিপলস পার্টি নামে একটি দল বানান।
একই বছর আরেকটি রাজনৈতিক দলের উদ্ভব হয় মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি হিসেবে। এভাবেই দেশটিতে বহুদলীয় রাজনৈতিক দলের জন্ম হয়। সামুদ্রিক জলসীমা সহ দেশটির মোট আয়তন 90,000 বর্গ কিলোমিটার। কেবল ভূখণ্ডের আয়তন 298 বর্গ কিলোমিটার। 2017 সালের হিসেবে দেশটিতে মোট জনসংখ্যা 4,36,330 জন। এদের সবাই মুসলিম। মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের লোকদের দেশটিতে নতুন করে নাগরিকত্ব দেয়া হয় না। এখানে ইসলাম এসেছে 12তম শতাব্দীতে। তখন বাসিন্দাদের ধর্ম ছিল বৌদ্ধ। মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতা মালদ্বীপে যান 1183 সালে। তখন দেশটি ইসলামের উর্বর ভূমি। এতে তিনি অবাক হয়েছিলেন, কারণ তার জানা মতে কোনো ইসলাম প্রচারক মালদ্বীপে আসেননি। অবশেষে অনুসন্ধান চালিয়ে জানতে পারেন অনেকদিন আগে আরবের কোনো এক বাণিজ্য জাহাজ তুমুল ঝড়ের মুখে পড়ে। সেই ঝড়ে জাহাজের অভিযাত্রীদের মৃত্যু হয়। একজন মাত্র লোক বেঁচে ছিলেন। তিনি কাঠের টুকরায় ভেসে থেকে এই দ্বীপে আশ্রয় নেন। তার নাম আবুল বারাকাত। তার আচার ব্যবহার এবং দৃঢ় ইমানে মুগ্ধ হয়ে দ্বীপপুঞ্জের শাসক ইসলাম গ্রহণ করেন। পরে সাধারণরাও দলে দলে আশ্রয় নেন ইসলামের ছায়ায়। সেই ছায়া আজও টিকে রয়েছে। এখনও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তে ইসলামী শরিয়া অনুসরণ করা হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।